হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ডিসকাস করব কিভাবে তোমরা সরকারি যে চাকরিগুলো হয় সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে বা ডিপ্লোমা পাস করার পর বা ডিগ্রি পাস করার পরেও সিভিল ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হয় সরকারিভাবে চাকরির যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে তোমরা যদি কেউ বসতে চাও তাহলে তোমরা কিভাবে তার প্রিপারেশন নেবে, তার স্ট্র্যাটেজিটা কি হবে, সেই জিনিসগুলো আমি আজকে ডিসকাশন করব। তো সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ডব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে হয়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু দিয়ে হয় সেটা হচ্ছে এসএসসি জেই বলে একটা পরীক্ষা হয়, স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা। আর ইউপিএসসি দিয়ে এটা হয় আইইএস বলে, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেটা বিটেক লেভেলের। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পর তোরা যেটা করতে পারিস এসএসসি জেইতে বসতে পারিস, অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পিএসসি জেই যেটা পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট সেটাতেও বসতে পারিস। এই পোস্টগুলো থেকে কোথায় কোথায় এই এই রিক্রুটমেন্টের যে প্রসেসটা সেখান থেকে কোথায় কোথায় পোস্টিং হতে পারে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পিডাব্লিউডি যে আছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, তার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে পোস্টিং হতে পারে। তারপরে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টর যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট, জলসেচ দপ্তর যেটাকে বলে, সেই জায়গায় হতে পারে। তারপরে হচ্ছে পিএনআরডি বলে একটা ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা, সেই ডিপার্টমেন্টেও পোস্টিং হতে পারে। আরেকটা ডিপার্টমেন্ট আছে পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, ওয়াটার সাপ্লাই যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেও পোস্টিং হতে পারে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি জেই, সেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে সিভিল ইঞ্জিনিয়ার লাগবে সে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যা যা আছে সেখানে পোস্টিং হতে পারে। আরেকটা পরীক্ষা আছে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রেলের যে পরীক্ষাটা, ঠিক আছে, সেকশন ইঞ্জিনিয়ার বা রেলের বিভিন্ন পোস্টে সেখানে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করছি না, আমরা এসএসসি জেই আর পিএসসি জেইয়ের যে পরীক্ষাগুলো মেনলি ওগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো ওই পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো হয় সেগুলো হয় কি এমসিকিউ টাইপের কোশ্চেন, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। এবারে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোর মার্কস থাকে জেনারেলি 2 নাম্বার করে, নেগেটিভ মার্কিংও কিন্তু থাকে, ঠিক আছে। এবার আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টগুলো সেগুলো আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। কীরকম? একটা হচ্ছে থিওরি বেসড সাবজেক্ট, মেইনলি থিওরি পড়তে হয়। আর একটা হচ্ছে প্রবলেম বেসড, মানে প্রবলেমটা বেশি করতে হয়, থিওরিটা জানতে হয় একটু আধটু, কিন্তু মেইনলি প্রবলেম ওরিয়েন্টেড সাবজেক্টস। থিওরি ওরিয়েন্টেড সাবজেক্ট কোনগুলো? উদাহরণ হিসেবে বলতে পারি যে কংক্রিট টেকনোলজি, বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। আর প্রবলেম ওরিয়েন্টেড যেগুলোতে বড় বড় প্রবলেম সলিউশন করতে হয়, সলভ করতে হয়, সেগুলো হচ্ছে ধর ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, তারপরে বলতে পারিস হাইড্রোলিক্স কিছুটা আছে, প্রবলেম সলভ করতে হয়, মেকানিক্স অফ স্ট্রাকচার, এই সাবজেক্টগুলো, ঠিক আছে। তো স্বাভাবিক বুদ্ধিতে আমরা এটুকু তো বুঝতে পারি যে 2 নম্বরের কোশ্চেন এমসিকিউ, সেখানে কি ধরনের কোশ্চেন দিলে সেটা সুইটেবল হবে। সেখানে আমরা যে স্টিল ডিজাইন বা কংক্রিট ডিজাইনে বড় বড় বিমের ডিজাইন করি, বড় বড় প্রবলেম অনেকগুলো স্টেপ জুড়ে জুড়ে করতে হয় পরপর, সেগুলো কি যদি 2 নম্বরে এমসিকিউ এ কোশ্চেনে কি ওগুলো কি দেওয়া সম্ভব? না থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে কিছু কোশ্চেন দিলে সেটা বেশি সুইটেবল? বুঝতেই পারছিস যে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো থেকেই বেশি কোশ্চেন্স আসে, মানে
সেটা সুইটেবল। কারণটা হচ্ছে বড় বড় বিমের ডিজাইন, কলামের ডিজাইন, ফাউন্ডেশনের ডিজাইন, সেখান থেকে 2 নাম্বারের কোশ্চেন ফ্রেম করাটা ডিফিকাল্ট, রিয়েল ডিফিকাল্ট। তবে একদমই থাকে না আমি বলছি না, ছোট ছোট জিনিস যেগুলো যেগুলো খুব সহজেই করা যায় বা অনেক বেশি স্টেপ জুড়ে জুড়ে প্রবলেম সলভ করতে হবে না, সেগুলো থাকতে পারে। কিন্তু আমরা এই ডিসকাশন থেকে এটুকু বুঝতে পারছি যে থিওরিটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো মেইনলি, সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন বেশি আসার সম্ভাবনা। ঠিক আছে, তো সাবজেক্টগুলোকে আমরা যদি দুটো ভাগে ভাগ করলাম বললাম, তো থিওরিটিক্যাল সাবজেক্ট বা থিওরি বেসড সাবজেক্ট কী কী হতে পারে সেগুলো আমি এখানে লিখেছি। দেখ, থিওরি বেসড সাবজেক্ট কী কী হতে পারে সেগুলো এখানে আমার লেখা আছে। 1 নাম্বার হচ্ছে কংক্রিট টেকনোলজি, 2 নাম্বার হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, 3 নাম্বার হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, সয়েল মেকানিক্স অর জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক্সের মধ্যেও থিওরি আছে, ছোটোখাটো ফর্মুলা বা ছোটোখাটো জিনিস, এগুলো এই টাইপের জিনিসগুলো আছে, ওখান থেকেও কিন্তু এমসিকিউ ভালো থাকে। তাহলে আমরা যদি দেখ, এখানে আমি কিন্তু সরকারি চাকরির পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নিচ্ছি সেটা নিয়ে ডিসকাস করছি, সেটার স্ট্র্যাটেজিটা আমি ডিসকাস করছি। আমি যারা হায়ার স্টাডিজ করতে চাস, যারা আরও ভাস্টলি পড়াশুনো করতে চাস, আমি কিন্তু তাদের বিষয়ে কিছু বলছি না। যারা মনে করছিস যে আমি কোনো রকম একটা প্রিপারেশান নিয়ে একটা সরকারি চাকরি পেয়ে সেটেল হব বা আমার চাকরিটা দরকার আছে, তাদের জন্য এটা। ঠিক আছে, কিভাবে এগোবি সেটাই বলছি। এবার যারা হায়ার স্টাডিজ করবি বা আরও ভালোভাবে পড়াশোনা করতে চাস, তাদের কিন্তু সব কিছুই খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, কিন্তু যারা শুধুমাত্র সরকারি চাকরির জন্য প্রিপারেশন শুধুমাত্র সরকারি চাকরির জন্যই প্রিপারেশন নিতে চাস, কথাটা ভালোভাবে মাথায় রাখ, তাদের জন্য আমি এই স্ট্র্যাটেজিগুলো বলছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই যে সাবজেক্টগুলো লিখেছি থিওরি বেসড সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, বেশি করে পড়তে হবে, জোর দিতে হবে। আর বাকি যে সাবজেক্টগুলো ডিজাইনের সাবজেক্ট বল বা প্রবলেম সলভিং, বড় বড় প্রবলেম থাকে, সেগুলোতে আমরা অবশ্যই স্ট্রেস দেব, বাট এগুলো আগে কভার করব ভালো করে, একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাব, তারপর ওইদিকে হাত বাড়াবো। ঠিক আছে, তো এই সাবজেক্টগুলো আমরা পড়ব বললাম ভালো করে। ঠিক আছে, এবার সমস্যাটা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 3 বছরে আর ডিগ্রির ক্ষেত্রে 4 বছরের কোর্স, এত বছরের যে এতগুলো সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের জন্য যে এই মোটা মোটা বই, সবগুলো বই তো আমাদের একসঙ্গে রাখা সম্ভব নয়। মনে কর অনেকে যারা তোরা কোথাও একটা জব করছিস প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে, কোনো ঠিকাদারের আন্ডারে আছিস বা কোনো কোম্পানির আন্ডারে আছিস, তাদেরকে ডিউটিতে যেতে হয়, তার সঙ্গেও কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, অথবা যারা বিটেক করছিস তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, যে তোরা পড়াশোনা করছিস, সাইড বাই সাইড তোরা চাকরির জন্য প্রিপারেশন নিবি, সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশুনোর যখন লাইনে আছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী পড়াশুনোটা তোরা চালিয়েই যাচ্ছিস। সাইড বাই সাইড তোরা যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাস, তাহলে এইভাবে তোদের এগোতে হবে। ঠিক আছে, তো এই যে সাবজেক্টগুলো, এতগুলো যে বই বা এতগুলো সেগুলো আমি সবগুলো তো হাতের কাছে রাখতে পারা সম্ভব হয় না, যারা চাকরি করে বা যারা বিভিন্ন কাজে যুক্ত আছে তাদের জন্য। কিন্তু তাদেরও তো ইচ্ছা আছে যে সরকারি চাকরি একটা আমি পাবো। ঠিক আছে, সেক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে নিবি এবং কোন কোন বইগুলো তোরা পড়বি, সেগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব। ঠিক আছে, তার আগে আমি আরেকটা বিষয় নিয়ে এখানে জাস্ট তোদেরকে বলতে চাইছি, সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন্স, মাল্টিপল চয়েস কোশ্চেন্স যখন অ্যাটেম্প্ট করবি, এখন ওএমআর সিটেই জেনারেলি সমস্ত পরীক্ষাগুলো হয়, গোল গোল করে অ্যান্সার মার্ক করতে হয়। ঠিক আছে, তো মনে কর 100টা কোশ্চেন থাকে, 100টা কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। ঠিক আছে, এবার আমি প্রথমে
স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি, মানে কিভাবে তোরা অ্যান্সারগুলো করবি। তারপরে আমি কোন বই পড়বি, কিভাবে পড়বি সেগুলো আমি ডিসকাস করব। আমি আগে কিভাবে অ্যান্সার করতে হয় মাল্টিপল চয়েস কোশ্চেন্স পরীক্ষায় সেই জিনিসটা নিয়ে বলি। তোরা 1, 2, 3, 4 এরকমভাবে পরপর প্রশ্নগুলো থাকে, ঠিক আছে? এবং মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো যেগুলো, সেগুলোকে জেনারেলি ব্রডলি তোরা 3টে ক্যাটাগরিতে ভাগ করবি। ফার্স্ট ক্যাটাগরির কোশ্চেন যেগুলো পড়া মাত্রই উত্তরটা মনে চলে আসছে, মানে মুখস্থ টাইপের। বলল এটা একটা প্রশ্ন দিল, তার উত্তর কী হবে সেটা হচ্ছে একটা মুখস্থ টাইপের। মনে কর যে ফার্স্ট ক্লাস বিগের কম্প্রেসিভ স্ট্রেংথ কত হয়, বা বলল যে ফার্স্ট ক্লাস বিগ জলের মধ্যে ডুবালে পরে ম্যাক্সিমাম কত ওয়াটার অ্যাবজর্ব করা উচিত। এগুলো মুখস্থর মতো মনে রাখতে হয়। এগুলো একটা ক্যাটাগরি, ঠিক আছে? 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে যেই প্রশ্নগুলো তুই দেখে তুই বুঝতে পারছিস যে আমি এটা পারবো, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে, ছোটোখাটো বা একটু ছোটো ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? বা একটু হিসাব করতে হবে, মানে একটু টাইম লাগবে, অল্প টাইম লাগবে, মুখস্থ না, ঠিক আছে? সেগুলো হচ্ছে 2 নাম্বার ক্যাটাগরির প্রশ্ন। 3 নাম্বার ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে তুই ঠিক বুঝতে পারছিস না ওটার অ্যান্সারটা কীরকমভাবে বের করবি বা কীরকমভাবে হবে, ঠিক আছে? তো তোরা যখন এমসিকিউ প্রশ্নগুলো 1 নাম্বার থেকে একদম পরপর পড়তে শুরু করবি, কি করবি, যেগুলো 1 নাম্বার ক্যাটাগরির প্রশ্ন, মানে যেগুলো মুখস্থের মতন বা উত্তরটা তোর মনে আছে বা উত্তরটা পেরে গেলি, সেগুলোর সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিবি। সেগুলোর সঙ্গে সঙ্গে অ্যান্সারটা গোল করে দিবি, আর প্রশ্নটাকে এভাবে মার্ক করে দিবি যে এই কোশ্চেনটা আমি অ্যান্সার করে দিলাম, ঠিক আছে? তারপরে ধর 2 নাম্বার কোশ্চেন। এই 2 নাম্বার কোশ্চেনটা করার সময় দেখছিস কি যে এটা মিডিয়াম ক্যাটাগরি পড়ছে, মানে একটু হিসেব করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু এই প্রশ্নটা কিন্তু অ্যাটেম্প্ট সঙ্গে সঙ্গে করার দরকার নেই, এটা জাস্ট একটা টিক দিয়ে রাখ, ঠিক আছে? একটা টিক দিয়ে রাখ এখানে, ঠিক আছে? তারপরে ধর 3 নাম্বার কোশ্চেন, এটা ধর সহজ কোশ্চেন, এটাও এবার গোল করে উত্তর করে দিলি। তারপরে 4 নাম্বার কোশ্চেন, এটা দেখছি একটু হার্ড টাইপের, মানে ওই 3 নাম্বার ক্যাটাগরি কোশ্চেন, যেটাতে হচ্ছে তোর তুই বুঝতে পারছিস না কীভাবে হবে, ঠিক আছে? তো এটা তুই এভাবে ফাঁকা ছেড়ে দিলি, ঠিক আছে? দিয়ে এভাবে পরপর করতে গেলি, মানে 1 নাম্বার ক্যাটাগরি যে প্রশ্নগুলো সেগুলো তুই উত্তর করে দিলি সহজ যেগুলো, 2 নাম্বার যেগুলো একটু সহজ কিন্তু 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে 1 নাম্বার ক্যাটাগরি যেগুলো খুব সহজ মুখস্থ টাইপের, সেগুলো উত্তর করে দিবি সঙ্গে সঙ্গে। 2 নাম্বার ক্যাটাগরি যেগুলো একটু ভাবতে হবে কিন্তু তুই পারবি, একটু ফর্মুলা বসাতে হবে, সেগুলো টিক মার্ক করে রাখলি। 3 নাম্বার ক্যাটাগরি যেগুলো একটু কঠিন টাইপের আছে, বুঝতে পারছিস না কী করবি, সেটা ফাঁকা ছেড়ে দিলি। এভাবে পুরো কোশ্চেনটা একটা রাউন্ড দিয়ে দিলি। তাহলে কি হলো, যে কোশ্চেনগুলো সহজ আছে জানা আছে সেগুলো সব উত্তর হয়ে গেল, আর যেগুলো একটু ভাবতে হবে কিন্তু তুই জানিস কীভাবে করতে হয় সেগুলো তো টিক মারা আছে। দ্বিতীয় রাউন্ড যখন শুরু করবি তখন ওই টিক মারা কোশ্চেনগুলোকে পড়বি, টিক মারা কোশ্চেনগুলোকেই শুধু পড়বি, ঠিক আছে? টিক মারা কোশ্চেনগুলোর মধ্যেও আবার কোনোটা সহজ কোনোটা কঠিন থাকতে পারে, সেই অনুযায়ী অ্যাটেম্প করতে পারিস, অসুবিধা নেই, কিন্তু টিক মারাগুলোকে তখন অ্যাটেম্প করবি। টিক মারাগুলো তাহলে একটু ভেবে উত্তর করতে হবে, একটু ফর্মুলা দিয়ে উত্তর করতে হবে, করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে যেটা পড়ে থাকলো একটু কঠিন টাইপের যেগুলো মার্ক নেই সেগুলোকে অ্যাটেম্প করতে শুরু করবি, ঠিক আছে? এরকম করলে কি হবে, তোর পুরো কোশ্চেনটা 1 থেকে 100 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই তুই দেখতে পেলি যে কী টাইপের কোশ্চেন এসছে। নাহলে প্রথম থেকেই বাছ বিচার না করে তুই যদি প্রথম থেকেই 1-2 করে একদম যেটা কঠিন সেটাও অ্যাটেম্প করছিস, যেটা একটু কম কঠিন সেটাও অ্যাটেম্প করছিস, তাহলে ওটা করতে গিয়ে হয়তো সময়টা নষ্ট হয়ে গেল। শেষের দিকে গিয়ে দেখলি যে
শেষের দিকে একটা সহজ প্রশ্ন ছিল মুখস্থ টাইপের, সেটা তুই পড়তেই পারিসনি বা ওই পর্যন্ত তুই যেতেই পারিসনি, সেরকমটা যেন না হয়। বাড়ি এসে যেন পস্তাতে না হয় যে এইটা তো আমি টাইমটা নষ্ট হয়ে গেল, এটা দেখতেই পেলাম এত সহজ প্রশ্নটা, এই জিনিসটা যেন না হয়, এটা মাথায় রাখবি। এটা গেল এমসিকিউ কোশ্চেন কিভাবে অ্যাটেম্প্ট করবি তার একটা ধারণা। এইবার আমি তোদেরকে বলবো যে যারা সরকারি চাকরির পরীক্ষা দেয় তাদের একটা খুব প্রিয় বই আছে, খুব ওটা ওদের বাইবেল বলতে পারিস, যে এই বইটা আমার প্রত্যেকের কাছে ম্যাক্সিমাম জনের কাছেই ওটা থাকে, আমার কাছেও ছিল। ঠিক আছে, যারা মোটামুটি সরকারি চাকরির অ্যাটেম্প্ট নিয়ে থাকে তাদের এই বইটা জেনারেলি থাকে। কোন বই সেটা? সেই বইটা তোদেরকে আমি দেখাচ্ছি। এই বইটা তোরা, এই যে বইটা সিভিল ইঞ্জিনিয়ারিং থ্রু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স, এটা হচ্ছে পুরনো মোলাট। ঠিক আছে, এর একটা নতুন এডিশন বেরিয়েছে, সেটা হচ্ছে এইটা। একই বই, একই জিনিস। এই বইটা কিন্তু যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইছিস, এই বইটা কিন্তু কিনতেই হবে, এই বইটা লাগবেই। ঠিক আছে, এই বইটার মধ্যে কি আছে? এই বইটার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা সাবজেক্ট এমসিকিউ প্রশ্নগুলো এমসিকিউ করে দেওয়া আছে। ঠিক আছে, উত্তরগুলো অ্যান্সারগুলো লাস্টের দিকে দেওয়া আছে, কিন্তু কোনো এক্সপ্লানেশন বা বিশাল যে ডেরিভেটিভ করে দিয়েছে, খুব সুন্দরভাবে বুঝিয়েছে প্রত্যেকটা প্রশ্ন বা অঙ্কগুলো, সেটা কিন্তু নয়। ঠিক আছে, প্রশ্নগুলোই দেওয়া আছে মেনলি, আর শেষের দিকে উত্তরগুলো দেওয়া আছে, প্রত্যেকটারই উত্তর দেওয়া আছে, কিন্তু কোনো এক্সপ্লানেশন, কোনো ডেরিভেশন বা কিভাবে হলো উত্তরটা, সেগুলো কিন্তু সব দেওয়া নেই। ঠিক আছে, যাই হোক, এই বইটা তোদেরকে কিনতে হবে। আর যেটা করতে হবে, এই বইয়ের মধ্যে কি কি কন্টেন্ট আছে সেটা আমি এখানে দেখাচ্ছি। একটু আবছা এসছে, বাট পড়তে পারবে, অসুবিধা হবে না। এখানে যে দেখতে পাচ্ছিস, এই 18টা টপিকের উপরে এই বইটাতে দেওয়া আছে। ফ্লুইড মেকানিক্স, সার্ভেইং, ইরিগেশন, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাইড্রোলজি, দেখতেই পাবি। এর মধ্যে আমি বলছি তোদেরকে, যেটা আমি প্রথমেই বললাম, যে থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো, সেগুলো তোদেরকে আগে আগে প্রিপারেশন নিতে হবে, কারণ ওখান থেকে বেশি কোশ্চেন আছে। আর যেগুলো প্রবলেম সলভিং টাইপের কোশ্চেন্স, মনে কর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার বা ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, এখানে কংক্রিট টেকনোলজিটা ঢুকিয়ে দিয়েছে, ওটা পড়তে হবে থিওরি টাইপের। এগুলো পরের দিকে প্রিপারেশন নিবি। আগে কি নিবি? হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সয়েল মেকানিক্স, বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, এগুলো। ঠিক আছে, সার্ভে, ফ্লুইড মেকানিক্স, ইরিগেশন, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাইড্রোলজি, এইগুলো প্রিপারেশন নিবি। এবং কীভাবে প্রিপারেশনটা নিবি? এই বইটার প্রথম থেকে, এই বইটার যতগুলো প্রশ্ন আছে, মোটামুটি 500-600 প্রশ্ন হবে সব মিলিয়ে, তারও বেশি হবে, হয়তো তারও বেশি হবে। ঠিক আছে, অনেক দিন আগে দেখেছিলাম, এখন আমার খেয়াল নেই আর। তো প্রত্যেকটা প্রশ্ন তোদের কিন্তু টাচ করে যেতে হবে। তার মধ্যে কিছু কিছু একদম অড টাইপের কোশ্চেন্স আছে, সেগুলো বাদ দিতে পারি, সেগুলো পড়ার সময় বুঝতে পারবি। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, এবং দরকার পড়লে মুখস্থর মতো করে নিতে হবে। ঠিক আছে, মুখস্থর মতোই করে নিতে হতে পারে দরকার পড়লে। কারণটা কেন আমি বলছি, দেখা গেছে যে পিএসসি বা এসএসসি যে প্রশ্নগুলো আসে কিনা, মোটামুটি 60-70% কোশ্চেন এই বইটা থেকে আসতো। আমি যখন পরীক্ষা দিতাম তখনকার কথা আমি বলছি, 65-70% কোশ্চেন এখান থেকে, এই বইটা থেকেই পাওয়া যেত। ঠিক আছে, সুতরাং এই বইটার যা প্রশ্ন থাকবে সেগুলো তো প্র্যাকটিস করবি, সলিউশন করবি, দরকার পড়লে মুখস্থর মতোও যদি হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, করবি। ঠিক আছে, এবার
এখানে কিন্তু তো থিওরি বিষয়টা বেশি করে লেখা নেই, শুধু এমসিকিউ দেওয়া আছে, আর তো বাকি কিছু নেই। তাহলে ওভাবে তো মুখস্থ করা সম্ভব নয়। মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রবলেমগুলো আছে, কিছু কিছু জিনিস মুখস্থ থাকবে, মনে কর আহ, আহ, যেগুলো থিওরি টাইপের মুখস্থের ব্যাপার আছে, সেগুলো নয় মুখস্থ থাকলো, সেগুলো নয় আমি মানলাম যে ওগুলো মুখস্থ থাকবে, ঠিক আছে। ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের মনে করো ফারো ইরিগেশন মেথডে কোন ক্রপটা চাষ করা হয়, পটেটো, বা অর্চার্ড টাইপের যে মানে বাগান টাইপের, সেগুলো কোন মেথডে করা হয়, এগুলো তো মুখস্থ, এগুলো তো কিছু নেই, এগুলো তো মনে থাকবে। কিন্তু সব জিনিস তো আর মুখস্থ হবে না। মনে করো একটা একটা প্রবলেম, ছোটো প্রবলেম দিয়েছে, ফর্মুলা দিয়েছে, সেটা কি করে করবি, সেটা মুখস্থ কী করে করবি? তার জন্য তোকে কী করতে হবে, সেটা প্রবলেমটা সলিউশন করতে হবে, বা ওর লজিকটা বুঝতে হবে, বা ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তার জন্য তোর কিছু সাপোর্টিং স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, সাপোর্টিং স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, ঠিক আছে। সেই সাপোর্টিং স্টাডি ম্যাটেরিয়ালগুলো কি? টেক্সট বই তো ঠিকই আছে, টেক্সট বই যদি থাকে তো ভালোই, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপর টেক্সট বই যদি রাখতে হয়, তাহলে এতগুলো টেক্সট বই হবে, আর এত মানে ভারী ওজন হয়ে যাবে তার, বই নিয়ে যাওয়ার সব জায়গায়। আর টেক্সটের মধ্যে অনেক ডিটেলেও লেখা থাকে, অত ডিটেলেও পড়তে গেলে একদিক থেকে পড়বি হয়তো, আর একদিক থেকে ভুলবি, ঠিক আছে। তো টেক্সট বইটা ঠিক আছে যদি থাকে ভালো, আমি বলছি না যে টেক্সট বইটা থাকাটা খারাপ, কিন্তু তার বাইরেও অন্য কি স্টাডি ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করতে পারি, যাতে করে আমরা এই বইটার যা যা এমসিকিউ আছে সেগুলো আরামসে সলভ করতে পারবো, খুব সহজে সলভ করতে পারবো। সেই সাপোর্টিং ম্যাটেরিয়ালগুলো কি হবে, সেই জিনিসটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক, আবার নেক্সট ক্লাসে আমি এর পরের পার্টটা শুরু করব, মানে সাপোর্টিং কী কী তোরা এর সঙ্গে ইউজ করবি। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।